জামাত ইসলাম কিন্তু শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে না। তারা প্রচলিত যে রাষ্ট্র কাঠামো আছে, যে আইনি কাঠামো আছে, এর মধ্যেই তারা থাকতে চায়। তাহলে ইসলামী আদর্শ কিভাবে বাস্তবায়িত হবে? বোঝাই যাচ্ছে যে একটা বড় ধাক্কা খেয়েছে ইসলামী আন্দোলনের কাছ থেকে 10 দলীয় জোট। এখন তো আর 11 বলা যাবে না, 10 দলীয় জোট। মামুনুল হক বলছেন যেমন, ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর সুযোগ নেই। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই। তবে জামাতের আজকে জরুরি বৈঠক মজলিসে শুরার, সেই শুরার পর জামাতের একজন নেতা বলেছেন যে তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে, অর্থাৎ ওই যে সম্ভবত 22 তারিখ বা 23 তারিখ, ওই যে প্রতীক বরাদ্দের শেষ পর্যন্ত। তো এখানে আজকে জামাত ইসলাম নিয়ে কিছু কোনো কথা বলেনি তিনি বলছেন, মামুনুল হক, যে বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না বলছেন। তিনি বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায় তাহলে সাদরে গ্রহণ করা হবে, আর যদি না আসে তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান এবং জনপ্রিয়তার ভিত্তিতে বন্টন করা হবে। 47টা আসন, এটা নিয়ে হয়তো আবার টানাপোড়েন হয় কিনা, তবে জামাত বোধহয় আর বেশি করবে না। এনসিপি কে 10টা দেওয়ার কথা, অন্যদেরকে হয়তো দিবে। যাই হোক, এখন এটা একটা বিরাট ধাক্কা, কারণ জামাতের পরেই এই জোটের অবস্থান হচ্ছে ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলনের হাত পাখার একটা পরিচিতি আছে, এবং বাংলাদেশের সকল নির্বাচনী এলাকায় তাদের কিন্তু একটা ভোট ব্যাংক আছে। জামাতের মতন অত বড় ভোট ব্যাংক না থাকলে একটা ভোট ব্যাংক আছে। তাছাড়া যেভাবে মানে ভাঙলো এবং যে কথা বলল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, এটা গুরুত্বপূর্ণ। কারণ জামাতের লক্ষ্য ছিল যে ইসলামের কথা বলে ভোটগুলো জোগাড় করা। সেখানে ইসলামী আন্দোলন বলতেছে যে তারা তো আসলে ইসলামের পথে নেই। ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হলে শরিয়া আইন চালু করতে হবে। বর্তমান যে আইন, এই যে গণতান্ত্রিক যেই মানে আইন কানুন, এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তাহলে ইসলামী দল, ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে শরিয়া আইন চালু করতে হবে। এই যে কথাটা বললো ইসলামী আন্দোলনে, এই কথাটা তো তারা প্রচার করবে, বলবে এলাকায় এলাকায় যে জামাত ইসলাম কিন্তু শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে না। তারা প্রচলিত যে রাষ্ট্র কাঠামো আছে, যে আইনি কাঠামো আছে, এর মধ্যেই তারা থাকতে চায়। তাহলে ইসলামী আদর্শ কিভাবে বাস্তবায়িত হবে? এই কথাটা যখন নাকি তারা বিভিন্ন নির্বাচনী এলাকায় বলবে, তখন কিন্তু যেই ধর্মপ্রাণ মানুষের উপর ভর করে জামাত ভোট চাইছে, তারা কিন্তু একটা ধাক্কা খাবে যে তাইলে আর বিএনপি বা অন্য দলের সাথে পার্থক্যটা কি। এইটা একটা মানে জামাতের জন্য একটা ধাক্কা। এই প্রচারগুলো এখন ইসলামী আন্দোলন তো জোরে সোরে বলতে চাইবে। তাছাড়া তারা বলছে যে তারা অপমানিত হয়েছে, জরিপের কথা বলছে, যেখানে তাদের কোনো অবস্থা নেই ইসলামী আন্দোলনের। তো এইসব মিলায় এখন যেহেতু একটা বড় দল, এখানে যদি খেলাফত মজলিস বা অন্য কোনো ছোটখাটো দল চলে যেত, সেটাও খুব একটা ক্ষতির কারণ ছিল না। এমনকি এনসিপি গেলেও খুব একটা ক্ষতি ছিল না। তাহলে সমস্ত ইসলামী মানে দলগুলো মিলে বলতে পারতো যে ইসলামী ভোটগুলো সব এক জায়গায় করো, এরকম একটা দোহা তুলতে পারতো। এখন আর এই দোহা তোলার সুযোগ নেই। এখন বিএনপির ওখানে চলে গেছে একটা গ্রুপ, 2-3টা রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন আলাদা থেকে গেল, আর হচ্ছে 10 দলীয় জোট, জামাতের নেতৃত্বে একটা দল। মানে এই ছত্রভঙ্গ হওয়াতে সামগ্রিকভাবে ভালো হয়েছে যে ধর্মের নামে নির্বাচন করা উচিত না, সেই অর্থে ভালো। কিন্তু যাদের মূল টার্গেট হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা বা ভোট টানা, তারা কিন্তু একটা সংকটে পড়ে গেল, এবং ইসলামী আন্দোলন সেই সংকটটাকে ত্বরান্বিত করলো, এটা মানতেই হবে।